এই চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করা হয়েছিল, তাকে কি অপমান করা হয়নি? এখন আমরা চিৎকার করছি, তখন তারা এই বিষয়গুলিকে নিয়ে বলেছিল, ওই দেখো ওরা চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে কারণ উনি একজন বাজে লোক। আমার প্রিয় সনাতনী ভাইরা, হ্যাঁ আমিও একজন সনাতনী। আজ আমরা কতগুলি প্রশ্নের মুখোমুখি হয়েছি, আমরা যে তার উত্তর চাইছি, কারণ এই প্রশ্নগুলি আমরাই তৈরি করেছি। যেমন ধরুন, এই চিন্ময় কৃষ্ণ দাস আজ গ্রেপ্তার হয়েছে, তিনি উকিল পাচ্ছেন না, তিনি বিচার পাচ্ছেন না, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে গোটা পৃথিবীর, কিন্তু গোটা পৃথিবী কেমন নিশ্চুপ হয়ে রয়েছে, আমরাও কেমন নিশ্চুপ হয়ে রয়েছি। এবার বলুন তো, এই চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করা হয়েছিল কেন? আপনারা কি বুঝতে পারেননি যে তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র পূর্ব থেকেই চলছে? আপনারা কি জানেন না যে এই পুণ্ডরিক ধামের অতীত ইতিহাস কি? চিন্ময় কৃষ্ণ দাস যেই পুণ্ডরিক ধামের মহারাজ, সেই পুণ্ডরিক ধামের ইতিহাসটা কি আপনারা কি জানেন না? আর না জানলেও আপনাদের তো জানা উচিত ছিল। আর যারা সনাতনীর ধ্বজাধর তারা তো অবশ্যই জানেন। তাহলে এই চিন্ময় কৃষ্ণ দাসের ওপর যে একটি ষড়যন্ত্র পূর্ব থেকেই চলছিল, তারপরেও তাকে কেন বহিষ্কার করা হলো? চিন্ময় কৃষ্ণ দাস সনাতনীদের এক করছিলেন, এবং সনাতনীদের এক করবার প্রশ্ন এলো কেন? সনাতনীরা কি তাহলে এক নন? সত্যিই কি আমরা বিচ্ছিন্ন? আমরা কি এই নোংরা রাজনীতির ঘোলা জলে হারিয়ে গিয়েছি? প্রিয় দর্শক, আমরা এই পুণ্ডরিক ধামের কথাটি আজ বলব। যে পুণ্ডরিক ধামের মহারাজ ছিলেন এই চিন্ময় কৃষ্ণ দাস, যার আসল নাম চন্দন কুমার ধর। চট্টগ্রাম শহর থেকে 18 কিলোমিটার উত্তরে হাটহাজারী থানার অন্তর্গত মেখল বা পুরাতন চক্রশাল, এই চক্রশালেরই একটি ধাম যার নাম পুণ্ডরিক ধাম। কিন্তু এই জায়গাটির নাম পুণ্ডরিক ধাম হলো কেন? কি এই পুণ্ডরিক? এই পুণ্ডরিক হলেন একজন মহান ব্যক্তির নাম বা একজন মহান পণ্ডিতের নাম, যার আসল নাম পুণ্ডরিক বিদ্যানিধি। আর এই পুণ্ডরিক বিদ্যানিধি ছিলেন চৈতন্যদেবের সমসাময়িক। চৈতন্যদেব যাকে বলতেন বৃষভানু, অর্থাৎ শ্রীরাধার পিতা। আর এই পুণ্ডরিক বিদ্যানিধির যারা পূর্বপুরুষ ছিলেন, তারা ছিলেন ওই বরেন্দ্র বা গৌড় বা পণ্ডুবর্ধন অঞ্চলের রাজাদের রাজপণ্ডিত, রাজগুরু। এবং আমরা যাকে মাধবাচার্য, যিনি অদ্বৈত দর্শনকে ছড়িয়েছিলেন, ইনি তারই বংশধর। আর আমরা যাকে বলি মাধবেন্দ্র পুরী, যিনি এই মাধবেন্দ্র পুরীর শিষ্য ছিলেন এই পুণ্ডরিক বিদ্যানিধি। জায়গাগুলি খুব সহজ নয়। শ্রী শ্রী গদাধর, শ্রী শ্রী পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধি, শ্রী শ্রী মাধবেন্দ্র পুরী, এরা সকলেই কিন্তু আশপাশ অঞ্চলেরই মানুষ। তাই জায়গাগুলি কিন্তু বৈষ্ণব সম্প্রদায়ের কাছে, হিন্দুদের কাছে একটি কিন্তু পীঠস্থান। আপনারা জানেন, বহুকাল আমাদের এই ভূমিগুলি কিন্তু ছিল বিভিন্ন শাসকের পরাধীনতায়। যেমন ধরুন 1203 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন আক্রমণ করল নবদ্বীপ, তারপর থেকেই কিন্তু ইসলাম ছড়িয়ে পড়ল বাংলার বিভিন্ন অংশে। কত? 1203 খ্রিস্টাব্দ। তার আগে ছিল সেন রাজাদের রাজত্ব, তার আগে পাল রাজাদের রাজত্ব, তারও পূর্বে গুপ্ত রাজা মৌর্যদের সাম্রাজ্যভুক্ত ছিল এই সমস্ত অঞ্চল। এই হচ্ছে ইতিহাস। তাহলে 1203 খ্রিস্টাব্দে ইসলামের আগমন, এবং তারপরেই কিন্তু সমস্ত জায়গায় ইসলামের যে শাসনের তাদের পদ্ধতি, সেভাবেই কিন্তু শাসন তারা করেন। এবং আপনারা জানেন তাদের শাসনের কতগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারেই কিন্তু তারা সেই শাসন ব্যবস্থাগুলো চালান। এবং এই পরগনা, এই সমস্ত নামগুলি কিন্তু সরকার, এগুলি কিন্তু ইসলামের দেওয়া। সেক্ষেত্রে সাতগাঁও, যেটাকে আমরা আজকে আদিসপ্তগ্রাম বলছি, ত্রিবেণীর কাছাকাছি, এটি ছিল সরকার সাতগাঁও, এবং তারই অধীনে ছিল কিন্তু নবদ্বীপ।
আর নবদ্বীপে ছিলেন চাঁদ কাজী। এবং এই কাজী কৃষ্ণ নাম সংকীর্তনে বাধা সৃষ্টি করতেন এবং চৈতন্যদেব কিন্তু ধেয়ে গিয়েছিলেন এবং তিনি কিন্তু কৃষ্ণ নাম যাতে বন্ধ না হয় সেই চেষ্টা করেছিলেন এবং তারা পরিবর্তন হননি, কাজীকে পরিবর্তন করেছিলেন। এখনও সেই স্মৃতিচিহ্ন কিন্তু নবদ্বীপ বা মায়াপুরে রয়েছে। সেটিকে বলা চলে যে বৈষ্ণব আন্দোলন, সন্ন্যাসী আন্দোলন, এটি কিন্তু ঘটেছিল। আন্দোলন মানেটা কি? আন্দোলন মানে আমার সত্য ভাবটাকে আমি প্রকাশ করব। আন্দোলন মানে কিন্তু লাঠি সোটা গুলিগালা নয়। আন্দোলন মানে হচ্ছে আমার শব্দ আমি উচ্চস্বরে, আমার প্রতিবাদ আমি উচ্চস্বরে বিশ্ববাসীকে জানাবো। কিন্তু দেখুন চতুর্দিক কিরম মিনমিন করছে, যেন একটা নিভৃন্ত প্রদীপ দপদপ করছে। এভাবে কি চলতে পারে? ভারত সরকারও কেমন একটা নিশ্চুপ হয়ে বসে আছে। তো প্রিয় দর্শক, আমরা একথাই বলতে চাইছি যে এই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিটাকে কিন্তু আপনারা শুধুমাত্রই তিনি পতাকাকে অবমাননা করেছেন এটুকুতেই থেমে থাকলে চলবে না। বিষয়টি কিন্তু এত সহজ নয়, এর পেছনে কিন্তু একটি বিরাট ষড়যন্ত্র রয়েছে। আর এই ষড়যন্ত্রের পেছনে আপনাদেরকে দেখতে গেলে সেখানকার সংবাদপত্রগুলো দেখুন, খবরগুলো দেখুন, যেটি ইসকনেও এসেছিল। বিএনপির কিছু নেতা কিন্তু এই পুণ্ডরিক ধামের জমির ওপর কিন্তু নজর ফেলেছিল। এইসব ষড়যন্ত্র কিন্তু চলছিল, যা হয়তো এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করাটাও ঠিক হবে না। আমরা কোনো কিছুই ঠিক রিসার্চ করি না, গবেষণা করি না, পড়াশুনো করি না, যার ফলে আমরা শেয়াল হয়ে গিয়েছি। কোনো একটি বদমায় শেয়াল হুক্কা হুয়া করবে আর আমরাও কিন্তু পাশ থেকে হুক্কা হুয়া করছি। এই রাজনীতির লোকগুলো কিন্তু ওই শেয়ালের মতো, তারা যে কার বোঝা মুশকিল। এটি সমস্ত রাজনীতিক লোকের ক্ষেত্রে কিন্তু একই কথা বললাম। তাই বললাম যে প্রিয় আমার সনাতনী ভাইরা, আমিও একজন সনাতনী, আমার কিছু প্রশ্ন রয়েছে। এই চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করা হয়েছিল, তাকে কি অপমান করা হয়নি? এখন আমরা চিৎকার করছি, তখন তারা এই বিষয়গুলিকে নিয়ে বলেছিল ওই দেখো ওরা চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে কারণ উনি একজন বাজে লোক। আসলে কিন্তু তা না, তিনি একজন ষড়যন্ত্রের শিকার। আর আমরাও কিন্তু এইসব ফাঁদে পা দিয়ে দিই। কেউ হয়তো বলবেন এর বাংলাদেশ জিতে গেল, ভারত বোধহয় হেরে যাচ্ছে। বিষয়টা বাংলাদেশ ভারত নিয়ে নয়, বিষয়টা কিন্তু আমার সভ্যতা, আমার সংস্কৃতি নিয়ে, যাকে আমি কখনো কোনো মতে হারাতে দিতে পারি না। বিষয়টি আমার অতীত ইতিহাস নিয়ে, এটি কেউ কেড়ে নিতে পারে না। কিছু মৌলবাদী চেষ্টা করছে যে এই সমস্ত স্মৃতিচিহ্নগুলোকে মুছে দিতে এবং সেখান থেকে এই সমস্ত ভাবধারাগুলোকে মুছে দিতে, যার ফলে দেখছেন চিন্ময় কৃষ্ণ দাস আজকে একটা তিনি উকিল পাচ্ছে না তার বিচারের জন্য। এটি একটি আন্তর্জাতিক অবমাননা। এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী চলতে পারে না, কিন্তু বিচার করবে কে? ভারত একটি বিরাট দেশ, একটি বিরাট মহাশক্তি। আমরা কোনো জাতি বা ধর্ম বিশেষ ক্ষেত্রেই বলছি না, আমরা এখানকার জিডিপির নিরিখে বলছি। তাহলে এই বিরাট ভারত ভূখণ্ডর পাশে একটি সামান্য ছোট্ট ক্ষুদ্র দেশ কী করে এভাবে মাথা তুলে অন্যায় করতে পারছে? বোধহয় এর পেছনে কোনো বিরাট ষড়যন্ত্র আছে।